সবাই কেমন আছো? আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাড়িতেই আছো এবং নিরাপদে আছো। তো আমরা এখন করোনাকালীন সময়ে তৃতীয় পর্যায়ে আছি। তো এই তৃতীয় পর্যায়ে তোমাদের করণীয় হচ্ছে তোমরা সবাই বাসায় অবস্থান করবে এবং বাইরে বের হবে না, বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তোমাদের বাসায় তোমাদের বাবা মাকে বাসার যে কাজ আছে সেগুলোর কাজে সাহায্য করবে আর পরিবেশ পরিচ্ছন্ন রাখবে। তাহলে আমরা নিজেরা নিরাপদে থাকবো এবং পরিবেশের বাকি যারা আছে তারাও নিরাপদে থাকবো। তো আমি হুসনিয়া রাহেনা, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে দ্বিতীয় পত্রের উপর আলোচনা করব। আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস করেছি সেগুলো প্রথম পত্রের উপর ছিল। আজকে সিলেবাস তোমরা পেয়েছো, সেই সিলেবাসের ধারাবাহিকতায় আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে দ্বিতীয় পত্রের উপর একটি আলোচনা করব। আর আমাদের আজকে দ্বিতীয় পত্রের অধ্যায়ের নাম হচ্ছে দশম, আর সেই অধ্যায়ের বিষয়টি হচ্ছে বিপণনের সমসাময়িক বিষয়াবলী। তো আজকে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই আমরা গত ক্লাসে যেই অধ্যায়টি নিয়ে বা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের উপরে একটি আলোচনা। সেটি ছিল স্থির অবস্থান বিন্যাস কি বা স্থির অবস্থান বিন্যাসের ধারণা, স্থির অবস্থান বিন্যাসের বৈশিষ্ট্য, স্থির অবস্থান বিন্যাসের সুবিধা এবং স্থির অবস্থান বিন্যাসের অসুবিধা। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের উপর যে আলোচনা করব সেটি আমি তোমাদের বলে তুলে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে, সেটি হচ্ছে দেখো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যক্ষ বিপণনের ধারণা, প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ বিপণনের সুবিধা এবং প্রত্যক্ষ বিপণনের অসুবিধা। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আমি বোর্ডে তুলে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে। তো এই মূল বিষয় আলোচনার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা বিপণন কার্যক্রম শুরু হয়েছিল মূলত শিল্প বিপ্লবের পরে। শিল্প বিপ্লবের আগে মূলত বিপণন কথাটি চিন্তা ভাবনা ছিল না। যখন শিল্প বিপ্লব হলো তার পরবর্তী সময় থেকে বিপণনের চিন্তা ভাবনা মাথায় আসলো। যতই দিন যাচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, তারপর সেই বিপণন ব্যবস্থাও আরো আধুনিক হয়ে আমাদের আজকে এই পর্যন্ত এসেছি আমরা। তো তোমাদের ছোট একটি গল্প বলতে চাই। সেটি হচ্ছে, তোমরা কি জানো যে প্রথম কৃষি উদ্ভাবন করেছিল মূলত মেয়েরাই? সেই আমি আদিকালে চলে যাচ্ছি। সেই আদিকালে যখন মানুষ গাছের ফলমূল বা ফলমূল খেয়ে বা বন থেকে কিছু সংগ্রহ করে তারা জীবন নির্বাহ করতো বা জীবন বাঁচিয়ে রাখতো, তখন তারা গাছের ফলমূল খেয়ে যখন নিচে ফেলে দেয় তখন সেখান থেকে প্রথম কৃষির উদ্ভাবন হয়। সেখান থেকে গাছ হয়, শস্য হয়। তারপর থেকে মানুষের মাথায় চিন্তা আসে যে এটা থেকে উৎপাদন করা যাবে। প্রথমে তারা অল্প পরিমাণে যতটুকু তাদের দরকার ছিল ততটুকু তারা উৎপাদন করত। তারপর উৎপাদন করতে করতে যখন তারা যতটুকু লাগতো করতো, এরপর যখন তারা একটু বেশি উৎপাদন করতো তখন ছিল বিনিময় যুগ। প্রথম ছিল উৎপাদনের যুগ, তারপর হচ্ছে বিনিময় যুগ। এই বিনিময় যুগে যখন তারা বেশি উৎপাদন করা শিখলো তখন তারা বিনিময় করত। একজন দেখা গেছে শস্য দিত, আরেকজন বিনিময় তাদের অন্য ফল দিত, এভাবে বিনিময় করতো। যখন বিনিময় প্রথা শেষ হয়ে গেল তখন তারা আরেকটু বেশি উৎপাদন করতে শুরু করলো। তখন তারা বেশি উৎপাদন শুরু করতে গিয়ে
গিয়ে তখন তারা দেখলো যে এই বেশিগুলো আমরা কি করব, আমরা যখন আমাদের যতটুকু দরকার এই বেশি পরিমাণটা আমরা কি করব, তখন তারা এই বিক্রি চিন্তা ভাবনা করলো। তখন তারা সেটা বেশি উৎপাদন করে তারা একটা জায়গায় তারা সেটা রেখে দিত এবং তারা সেখানে বিভিন্ন মানুষ সমবেত হয়ে তাদের যেটা প্রয়োজন হতো তারা সেখান থেকে নিয়ে নিত। কিন্তু একটা পর্যায়ে এমন হলো যে উৎপাদন এতই বেশি হতো যে তারা চিন্তা ভাবনা করলো এই বেশি উৎপাদনের বিষয়গুলো তারা কি করবে। তখন থেকে এই বিপণনের চিন্তাটি আসে যে বেশি উৎপাদন হয়ে যখন আমরা বেশি উৎপাদন করব সেই উৎপাদনের বেশি বিষয়গুলো আমরা যাতে রক্ষণ করে রাখি আর রক্ষণাবেক্ষণ করে রেখে সেগুলো যাতে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি সেই চিন্তা ভাবনা মাথায় আসলো। এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে বিপণনের কাজটি শুরু হলো। তারপর এইভাবেই বিপণনের ধারণা শুরু হলো। তারপর তারা বেশি উৎপাদন করতে শুরু করলো। বেশি উৎপাদন করতেই তারা সেগুলো গুদামজাত করে রাখতো এবং পরবর্তীতে তারা এগুলো তাদের প্রয়োজন বা চাহিদা মাফিক সেগুলো সেটা পরবর্তীতে রেখে দিত। এভাবে বিপণনের কার্যক্রম শুরু হয়। তারপর যখন শিল্প বিপ্লবের আগে তখনও তারা বেশি পরিমাণে উৎপাদন করতো না। পরবর্তীতে শিল্প বিপ্লবের পরে তারা বেশি উৎপাদনের পণ্যগুলো কিভাবে তারা অন্যের নিকট পৌঁছাতে পারবে সেভাবে চিন্তা ভাবনা করতো। আজকে যখন আমরা বিংশ শতাব্দীতে অবস্থান করছি তখন এই বিপণনের কার্যক্রমটি আরও আধুনিকায়ন হয়েছে। আর এই আধুনিকায়ন হয়ে আজকে আমরা এই প্রত্যক্ষ বিপণনে আমরা পর্যায়ে চলে এসেছি। তো প্রত্যক্ষ বিপণন হচ্ছে, আমি বলতে চাই সাধারণভাবে বলতে গেলে প্রত্যক্ষ বিপণন হচ্ছে সরাসরি ক্রেতা বিক্রেতার মধ্যে যে বিপণন ব্যবস্থা সংগঠিত হয়ে থাকে সেটাই হচ্ছে প্রত্যক্ষ বিপণন। প্রত্যক্ষ বিপণন বিশদভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে তাৎক্ষণিক সাড়া পাওয়া এবং দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাটাই হচ্ছে কি প্রত্যক্ষ বিপণন। তো প্রত্যক্ষ বিপণনের ইংরেজি শব্দ হচ্ছে কি ডাইরেক্ট মার্কেটিং। যার বাংলা শব্দ হচ্ছে প্রত্যক্ষ বিপণন। তো আমরা বলতে পারি যে ক্রেতা বিক্রেতা যখন সরাসরি একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে এবং দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টির মাধ্যমে যখন কোনো যোগাযোগ সম্পন্ন করবে সেটাই হচ্ছে প্রত্যক্ষ বিপণন। আসলে মূলত প্রত্যক্ষ বিপণনটা প্রত্যক্ষ ভাবেই সরাসরি মাধ্যমেই যাতে বিক্রেতার মাঝে সরাসরি একটা সম্পর্ক সৃষ্টি হয় সেই লক্ষ্যেই প্রত্যক্ষ বিপণনটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা যেহেতু বিংশ শতাব্দীতে অবস্থান করছি এখন আমাদের প্রত্যক্ষ বিপণনটা সর্বত্রই দেখা যায়। আর অনলাইন মার্কেটিং হচ্ছে প্রত্যক্ষ বিপণনের একটি উদাহরণ। তো আমরা এখন জানলাম যে প্রত্যক্ষ বিপণনের ধারণা। এই পর্যায়ে আমরা জানবো প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য। তো প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি সেখানে প্রত্যক্ষ বিপণনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখতে পাই সেগুলো হচ্ছে আমরা এখানে দিচ্ছি প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য। প্রত্যক্ষ বিপণনে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক ক্রিয়াশীল এবং তাৎক্ষণিক যোগাযোগ। আমরা আগেই বলেছি প্রত্যক্ষ বিপণন যেহেতু ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি একটি যোগাযোগ, তাই আমরা সেখানে বলতে পারি এটি হচ্ছে পারস্পরিক ক্রিয়াশীল। দ্যাট মিনস একজন ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে একটা পরস্পর কাজের মাধ্যমে বা পরস্পর ভাবের মাধ্যমে বা পরস্পর কথা বলার মাধ্যমে যেই যোগাযোগটা সম্পূর্ণ হয় মূলত বিক্রির উদ্দেশ্যেই। ক্রেতা যখন কিনবে বিক্রেতা বিক্রি করবে, এই মূলত যোগাযোগের জন্যই যে যোগাযোগটা বা পণ্যটাকে ক্রয়ের উদ্দেশ্যেই যে যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন হয় সেটাই হচ্ছে কি প্রত্যক্ষ বিপণন, মানে পারস্পরিক ক্রিয়াশীল এবং তাৎক্ষণিক যোগাযোগ। আমরা দ্বিতীয় পর্যায়ে দেখছি এটি গণযোগাযোগ। এটি মূলত গণযোগাযোগ নয়, কারণ হচ্ছে এটা যেহেতু অনলাইন মার্কেটিং ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পন্ন হয় সেক্ষেত্রে
সকল ক্রেতাকে এখানে ক্রয়ের জন্য আমন্ত্রণ জানানো হয় না, অনলি শুধু যারা ক্রয় করতে ইচ্ছুক তাদেরকেই ক্রয় করতে উদ্বুদ্ধ করা হয়, যে কারণে এটা শুধু ক্রেতা এবং বিক্রেতার মধ্যেই সংঘটিত হয়ে থাকে এবং সেটা গণযোগাযোগ হয়। আমরা তৃতীয় যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহজ ও ব্যক্তিগত ক্রয়। মূলত যেহেতু ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে এই বিপণনটা সম্পন্ন হয়ে থাকে, তো এটি বলতে পারি এটি সহজ ও ব্যক্তিগত ক্রয়। দ্যাট মিনস এটা ক্রেতা সহজেই বিক্রেতাকে ফরমাইশ করতে পারে যে তার কোন পণ্যটি প্রয়োজন, সেভাবে ফরমাইশ অনুযায়ী সে সহজেই তার ব্যক্তিগতভাবে সে যোগাযোগ করে সে পণ্যটি ক্রয় করতে পারে। এটি হচ্ছে ব্যক্তি উপযোগী যোগাযোগ। মূলত এটি ব্যক্তি উপযোগী যোগাযোগ, কারণ যেহেতু ক্রেতা বিক্রেতার সাথেই অনলাইনের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করে, সেক্ষেত্রে তাকে মার্কেট বা অন্য কোথাও গিয়ে তাকে যেতে হয় না, যার কারণে এটি ব্যক্তি উপযোগী যোগাযোগ। কারণ তিনি তার সাধ্যমতো তার পছন্দ মতো সহজেই সে ক্রেতার নিকট থেকে তার পণ্যটি সে ক্রয় করতে পারে। আমরা 5 নম্বর অংশে দেখতে তুলনামূলক তথ্য। দেখা যায় বিক্রেতার সাথে তার যোগাযোগ ব্যবস্থাটা সে নিজেই সম্পন্ন করতে পারে, সেক্ষেত্রে সে পণ্য সম্পর্কে যে কোনো ধরনের তথ্য সে সহজে পেয়ে যায় এবং বিক্রেতাও তার পণ্য সম্পর্কে যাবতীয় তথ্যাদি ক্রেতার নিকট তুলে ধরে, যার কারণে ক্রেতা তার পণ্য সম্পর্কে অবগত থাকে এবং সে যে পণ্যটি কিনতে যায় তার সম্পর্কে সে পুরোপুরি ধারণা নিতে পারে, যার কারণে এটার মধ্যে তুলনামূলক যত ধরনের তথ্য সে সহজেই লাভ করে। 6 নম্বর পরিবর্তনশীলতা। যেহেতু ক্রেতা বিক্রেতার মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন হয়, সেক্ষেত্রে এটা পরিবর্তনশীলতা। দেখা যায় ক্রেতা তার ক্যাটালগ অনুযায়ী সে পণ্যটি যে ফরমাইশ করে, তখন তার যদি পণ্যটি সম্পর্কে মানে একটি নেগেটিভ ধারণা আসে, অনেক সময় সে পণ্যটি কিনতে চায় না, সেক্ষেত্রে সে যে কোনো সময় সেটা বিক্রেতার নিকট যোগাযোগ করে সেটা পরিবর্তন করতে পারে। তাই আমরা বলতে পারি যে প্রত্যক্ষ বিপণনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা পরিবর্তনশীলতা। 7 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে উভয়ে যোগাযোগ সংঘটিত হয় বলে এটার মধ্যে লেনদেন সংক্রান্ত যত তথ্য সে সহজেই পেয়ে থাকে, যার কারণে সে সহজে পণ্যটি ক্রয় করতে পারে এবং পণ্যটি সম্পর্কে ধারণা থাকা বিধায় সে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সহজে সেটা সমাধান করতে পারে। তো আমরা দেখলাম যে প্রত্যক্ষ বিপণনের এই বৈশিষ্ট্যগুলো যে কারণে এই প্রত্যক্ষ বিপণনের উপর প্রভাব বিস্তার করে। আমরা জানলাম প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য। তার আগে তোমাদের প্রত্যক্ষ বিপণন সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই। যেমন মনে করো আমি এই মার্কারটি কিনতে চাই, সেক্ষেত্রে আমি অনলাইনে কোনো একটি কোম্পানি থেকে আমি এই মার্কারটি অর্ডার করলাম। তো সেক্ষেত্রে আমি বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তার সাথে আমি এই মার্কারটি অর্ডার করলাম। তো সে বিক্রেতা সে আমাকে বলে দিল এই পণ্যটি সম্পর্কে, এটা কি ম্যাটেরিয়ালসে তৈরি এবং এটা ধারণ ক্ষমতা কতটুকু এবং এটা দিয়ে কতটুকু আমি কাজ করতে পারবো, সেই ডিটেলস আমাকে বলে দিল। তার তথ্য অনুযায়ী আমার পছন্দ হয়েছে কিনা আমি এই পণ্যটি পাওয়ার জন্য আমি অর্ডার করলাম। তো দেখা যায় কিছু মুহূর্ত পরেই সে পণ্যটি আমার হাতে এসে পৌঁছালো এবং আমি তাকে এই পণ্য বাবদ যত টাকা দিতে হবে আমি সেটা দিয়ে দিলাম এবং পণ্যটি আমার হাতে এসে পৌঁছালো। এই যে আমি তার সাথে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমি বাসায় বসেই পণ্যটি আমার হাতে পেয়ে গেলাম, এটাই হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ। কারণ আমাকে এই জন্য কোনো মার্কেটে যেতে হয়নি বা কোনো দোকানে যেতে হয়নি বা দাম কষাকষি করতে হয়নি বিক্রেতার সাথে, আমি আমার পছন্দ মতো আমি পণ্যটি আমি হাতে পেয়ে গেলাম, এটি হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ। আমাদের জীবনে যেহেতু প্রতিটি ক্ষেত্রে এই প্রত্যক্ষ বিপণন লক্ষ্য করা যায়,
যেহেতু আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটি কাজে আমরা বিভিন্ন পণ্য ব্যবহার করি, সেক্ষেত্রে এই পণ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। তো এখন বর্তমান সময়ে এই প্রত্যক্ষ বিপণনটাই বেশি লক্ষ্য করা যায়। তো আমরা শুধু যে এই মার্কারি যে প্রত্যক্ষ বিপণন সেরকম না, আমরা প্রতিটা পণ্যই এই প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে ক্রয় করতে পারি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এই পর্যায়ে আমরা জানবো প্রত্যক্ষ বিপণনের সুবিধা। আমরা তোমাদের বলে রাখি, প্রত্যক্ষ বিপণন করতে গেলে ক্রেতার যেমন কিছু সুবিধা রয়েছে, বিক্রেতারও সুবিধা রয়েছে। তো আমি সুবিধাগুলো একভাবে বলতে পারবো না, কারণ ক্রেতার দৃষ্টিকোণ থেকে একরকম এবং বিক্রেতার দৃষ্টিকোণ থেকে একরকম। যখন আমি এই পণ্যটি কিনবো আমি চিন্তা করবো একভাবে, কিন্তু বিক্রেতা চিন্তা করবে তার দিক থেকে। তো কাজেই বলতে পারি যে সুবিধা আসলে একদিক থেকে নয়, ক্রেতার দৃষ্টিকোণ থেকে একরকম এবং বিক্রেতার দৃষ্টিকোণ থেকে একরকম। তো আমরা প্রথমে বলতে চাই ক্রেতার দৃষ্টিকোণ থেকে কি রকমের সুবিধা, সেই সুবিধাগুলো আমি আলোচনা করব। তারপর আমরা বিক্রেতার দৃষ্টিকোণ থেকে কি কি ধরনের সুবিধা তার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বলতে চাই ক্রেতার দৃষ্টিকোণ থেকে সুবিধা। ব্যক্তিগত পণ্য, আমি ক্রেতার দৃষ্টিকোণ থেকে বলছি। আমি চিন্তা করি এখন আমি একজন ক্রেতা, তো সেক্ষেত্রে আমি যদি প্রত্যক্ষ বিপণন করতে চাই সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে আমি সহজেই এটি ক্রয় করতে পারবো এবং ব্যক্তিগতভাবে সেটা ক্রয় করতে পারবো। আমাকে সহজেই বিক্রেতার সাথে যোগাযোগ করে আমি এটা সহজেই ক্রয় করতে পারবো। এই জন্য আমি বলতে পারি যে সুবিধা হচ্ছে কি সহজ ও ব্যক্তিগত ক্রয়। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পণ্য সম্ভার ও নির্বাচন। দেখা যায় প্রত্যক্ষ বিপণনে সব ধরনের পণ্যই থাকে। তো সেখান থেকে ব্যাপক পণ্য থেকে আমি আমার পছন্দ মতো পণ্যটি আমি নির্বাচন করতে পারবো। সেক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে ব্যাপক পণ্য সম্ভার ও নির্বাচন, মানে এখানে অনেক ধরনের পণ্য থাকবে, তো আমি আমার সাধ্য মতো আমার পছন্দ মতো পণ্যটি আমি সেক্ষেত্রে আমি নির্বাচন করতে পারবো। তৃতীয় যে অংশটি দেখতে পাচ্ছি সেটি সুবিধাজনক পণ্য। এটি আসলে সুবিধাজনক ক্রয়, কারণ সুবিধাজনক এই জন্য যে আমাকে পণ্যটি ক্রয় করার জন্য বাহিরে যেতে হয় না বা দোকানে যেতে হয় না। সেক্ষেত্রে আমার একদিকে যেমন সময় বাঁচে, আমার শ্রমও লাঘব হয়। সেক্ষেত্রে আমি এটি বলতে পারি এটি হচ্ছে সুবিধাজনক ক্রয়। 4 নম্বর অংশটি হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন। মূলত প্রত্যক্ষ বিপণন জীবনযাত্রার পরিবর্তন করেছে। জীবনযাত্রার পরিবর্তন এইভাবে যে দেখা যায় অনেক সময় আমরা বাসায় বসেই আমাদের প্রিয়জনদের জন্মদিন বা বিবাহ উৎসব বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা আমাদের গিফটগুলো আমরা তাদের বাসায় পৌঁছে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রার মান আরও পরিবর্তন হয়েছে। কারণ আমরা একটা সময় ছিলাম আমাদের কোনো প্রিয়জনকে কোনো উপহার দিতে গেলে ইতস্তত বোধ করতাম এবং একটা দোকানে গিয়ে সেখান থেকে কিনে বা নির্বাচন করে সেটা একটা ঝামেলার ব্যাপার ছিল। কিন্তু এখন দেখা যায় আমি আমার পছন্দ মতো ফরমাইশ করলেই সেটা আমাকে বাড়িতে আমার প্রিয়জনের বাসায় পৌঁছে দিতে পারে। এই জন্য আমি বলতে পারি এটি জীবনযাত্রার পরিবর্তন। 5 নম্বর অঞ্চলের পরিমাপ। এটি আসলে নিয়ন্ত্রণের পরিমাপক, এটা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। কারণ আমি আমার যে পণ্যটি চাই আমি সেই পণ্যটি ফরমাইশ করবো এবং বিক্রেতাও সেই পণ্যটি দিবে। কাজেই এটা একটা নিয়ন্ত্রণ মাফিক কাজ, এটা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তার কাজেই আমরা বলতে পারি এটি একটি নিয়ন্ত্রণের পরিমাপক। তো আমরা দেখে নিলাম যে ক্রেতার দৃষ্টিকোণ থেকে কি কি ধরনের সুবিধা আমরা আসলে প্রত্যক্ষ বিপণনে লক্ষ্য করি। এক্ষেত্রে আমরা বলতে পারি এই সুবিধাগুলো আসলে ক্রেতার দৃষ্টিকোণ থেকে। আর বিক্রেতার দৃষ্টিকোণ থেকে আমি আগে বলেছি তার দৃষ্টিকোণ থেকে অন্যরকম চিন্তা ভাবনা। তো আমরা এখন জেনে নিব বিক্রেতার দৃষ্টিকোণ থেকে কি কি ধরনের সুবিধাগুলো রয়েছে। আমরা এই পর্যায়ে জানবো বিক্রেতার দৃষ্টিকোণ থেকে কি কি ধরনের সুবিধা। প্রথমে আমরা লিখি
দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টি। যেহেতু প্রত্যক্ষ বিপণনের লক্ষ্যই হচ্ছে ক্রেতাদের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করা এবং ভবিষ্যতে সেই ক্রেতাকে ধরে রাখা, কাজেই বিক্রেতার তাতে কি হয়, প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টি হয়। কারণ সে তার ক্রেতার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে সে ওই ক্রেতা ভবিষ্যতেও দেখা যায় ওই বিক্রেতার সাথে সম্পর্ক রাখে এবং তার পণ্যটি ক্রয় করে, যার কারণে একটা দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় যে অংশটি দেখতে পাই, যেহেতু এখানে যেহেতু দোকানে যাওয়ার প্রয়োজন হয় না ক্রেতা, তাই দেখা যায় বিক্রেতারও দর কষাকষির প্রয়োজন হয় না, যার কারণে তাদের ব্যয়ের পরিমাণটা কমে যায়। কারণ ক্রেতা যেই পণ্য পছন্দ করে তা ফরমাইশ করে এবং বিক্রেতাও সেই পণ্যটি দিয়ে দেয়, যার কারণে এখানে অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন হয় না, যার কারণে ব্যয়ের পরিমাণটা কম হয়। তৃতীয় যে অংশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঝুঁকি হ্রাস। ঝুঁকি হ্রাস, এখানে বিক্রেতা বা ক্রেতার কারোই ঝুঁকি থাকে না, কারণ ক্রেতা তার পছন্দ মতোই পণ্য ফরমাইশ করে এবং বিক্রেতাও সেই ধরনের পণ্যই দিয়ে থাকে, কাজেই তাদের মধ্যে কোনো ঝুঁকি থাকে না। কারণ এই জন্য বলতে পারি এটা ঝুঁকি হ্রাস করে। 4 নম্বর অংশে দেখতে পাচ্ছি আমরা পরিবর্তনশীলতা। বিক্রেতার সাথে ক্রেতার একটি সুসম্পর্ক সৃষ্টি হয়, যার কারণে যখন ক্রেতা তার পণ্যটি পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে সে সহজেই পরিবর্তন করতে পারে, যার কারণে এই পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। তাই বিক্রেতা এটা পরিবর্তনশীলতা, সে যখন তার পণ্যটি বিক্রি করতে চায় তখন সে তার প্রয়োজনীয় তথ্যগুলো দেয়াই থাকে যে তার পণ্যটি সে ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবে। 5 নম্বর যে অংশ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সংক্রান্ত তথ্যগুলো। বিক্রেতা তার প্রয়োজনীয় লেনদেন করতে গিয়ে যে ধরনের তথ্যের দরকার হয় পণ্য সম্পর্কে, সেই সকল ধরনের তথ্যগুলোই সে সাবমিট করে থাকে, যার কারণে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ক্রেতা সহজেই পেয়ে থাকে এবং বিক্রেতাও তার তথ্যগুলো প্রদান করতে পারে। কাজেই বলতে পারি লেনদেন সংক্রান্ত তথ্য যত ধরনের রয়েছে বিক্রেতা তা প্রদান করে থাকে। কাজেই আমরা দেখলাম যে বিক্রেতার দৃষ্টিকোণ থেকে এই ধরনের সুবিধাগুলো রয়েছে। এরপর থেকে জানবো প্রত্যক্ষ বিপণনের অসুবিধা। যেমন সুবিধা রয়েছে তার কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আমরা জেনে নেই প্রত্যক্ষ বিপণনের অসুবিধাগুলো কি। যে অংশটি আছে সেটি হচ্ছে ধারণা। অনেক সময় দেখা যায় ক্রেতা পণ্যটি সম্পর্কে জানে না, নতুন ধারণা থাকে, কাজেই সে পণ্যটি ক্রয় করতে অনীহা প্রকাশ করে। কারণ দেখা যায় অনেক সময় নতুন ধরনের পণ্যগুলো আসার কারণে সে ওই পণ্যটি সম্পর্কে তথ্য জানে না বিধায় সে পণ্যটি ক্রয় করতে চায় না, এবং এভাবেই পণ্যটি সম্পর্কে নতুন ধারণার কারণে সে পণ্যটি ক্রয় করতে উদ্বুদ্ধ হয় না। আবার দেখা যায় বিক্রেতাও তার পণ্যটি সম্পর্কে সঠিক তথ্য অনেক সময় প্রদান করতে পারে না, যার কারণে অনেক বিষয় অনাগত থাকে, যার কারণে ক্রেতারা সহজে পণ্যটি ক্রয় করতে যায় না। দ্বিতীয় যে অংশটি দেখতে পাচ্ছি নয়। এটি সর্বজন স্বীকৃতি নয়, কারণ দেখা যায় এই পণ্যটি যেহেতু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, তো এখানে দেখা যায় ইন্টারনেটের ব্যবস্থা থাকতে হয় এবং কম্পিউটার থাকতে হয় বা ইন্টারনেট চালনা থাকতে হয়। তো সেক্ষেত্রে ক্রেতা যখন পণ্যটি ক্রয় করতে চায় তখন তার যদি এই ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সে পণ্যটি ক্রয় করতে পারে না। অনেক সময় দেখা যায় অনেক ক্রেতা তাদের বাসায় হয়তো তাদের হয়তো ইন্টারনেট সমস্যার কারণে তারা অনেক সময় পণ্যটি ক্রয় করতে পারে না। এই জন্য এটা বলা যেতে পারে এটা সর্বজনীন নয়। অনেক সময় দেখা যায় তারা পণ্যটি যখন ফরমাইশ করবে তখনও ইন্টারনেট জটিলতার কারণে অনেক সময় পণ্যটি ফরমাইশ করতে পারে না, যার কারণে এটা সর্বজনীন নয়। আমরা তৃতীয় যে অংশটি দেখতে পাচ্ছি
দোকানে গিয়ে তাদের পছন্দ মতো পণ্য ক্রয় করবে, দামাদামি করবে, তাদের পছন্দ মতো তারা 10টা দেখে 5টা দেখে তারপর ক্রয় করবে। অনেক সময় অনেক কিছু অজানা থাকার কারণে তারা পণ্যটি ক্রয় করতে চায় না, যার কারণে তাদের অনীহার কারণে পণ্যটি ক্রয় করতে তারা আগ্রহী প্রকাশ করে না। আমরা চতুর্থ সমস্যা, অনেক সময় দেখা যায় যে ক্রেতা বিক্রেতার ভাষাগুলো বুঝে না। তারা হয়তো বিক্রেতা একরকম বুঝাতে চাচ্ছে বা ক্রেতা আরেক রকম বুঝতে পারছে। এই জন্য ভাষাগত সমস্যার কারণে পণ্য ক্রয়ের সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় বাহিরের যে পণ্যগুলো সেগুলো সম্পর্কে ক্রেতা লেভেলে তারা অনেক ভাষা বুঝে না, যার কারণে ভাষাগত সমস্যার কারণে তারা পণ্য ক্রয়ে অনীহা প্রকাশ করে। এজন্য ভাষাগত সমস্যার কারণে তারা পণ্য ক্রয় করতে উদ্বুদ্ধ হয় না। আজকের আলোচনায় জানলাম প্রত্যক্ষ বিপণনের ধারণা, প্রত্যক্ষ বিপণনের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ বিপণনের সুবিধা এবং প্রত্যক্ষ বিপণনের অসুবিধা। তো আমরা যেহেতু এখন প্রত্যক্ষ বিপণনের সময় অবস্থান করছি, তো আমরা দেখা যায় অনেক সময় আমরা কিছু জিনিস আমরা প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে ক্রয় করে থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি এই সুবিধা অসুবিধা বা এই বিষয় সম্পর্কে অবগত থাকি, তো সেক্ষেত্রে আমরা প্রত্যক্ষ বিপণন সফলভাবে সম্পন্ন করতে পারবো। আর আমরা যারা প্রত্যক্ষভাবে কোনো পণ্য ক্রয় করতে চাই বা বিক্রয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো যদি জানা থাকে, তো সেক্ষেত্রে আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। তো তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আর করোনার সময় বাইরে অবস্থান করো না, বাড়িতেই থেকো। আশা করি সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তো সবাইকে আল্লাহ।